ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে স্বাগতম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের কত নাম্বার ক্লাস? 35। কি পড়ছিলাম? সহগ পরিবর্তন। গত ক্লাসে আমি দেখিয়েছি সহগ পরিবর্তনের সংজ্ঞা, অপনয়নের সূত্র কত প্রকার এবং দুইভাবে রূপান্তর হয়। একটা হচ্ছে অন্বয়ী পদ্ধতির মাধ্যমে, আরেকটা হচ্ছে ব্যতিরেকী পদ্ধতির মাধ্যমে। অন্বয়ী পদ্ধতির মাধ্যমে হয় নিরীক্ষণের মাধ্যমে এবং মূল বিষয়টি অপরিবর্তিত রেখে যে পরিবর্তনশীল বিষয়গুলো কী হয়? পরিবর্তিত হয়। আর ব্যতিরেকী পদ্ধতিতে হয় দৃষ্টান্তগুলোকে পরীক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং এখানে অন্যান্য বিষয়গুলো কী হয়? পরিবর্তনশীল বিষয়গুলো একই রকম থাকে। আজকে সেই দৃষ্টান্তটা দেখিয়ে দিব। এটি হচ্ছে ব্যতিরেকী পদ্ধতির রূপান্তর হিসেবে সব পরিবর্তন। এখানে দেখো, তাহলে এই দৃষ্টান্তটা হবে পরীক্ষণের মাধ্যমে সংগৃহীত এবং দেখো অন্যান্য অবস্থাগুলো মেন জিনিস এবং অণু পূর্ব, ঠিক আছে, পূর্ব অণু এবং অন্যান্য অবস্থাগুলো অপরিবর্তিত আছে একই। পেজ নাম্বার 181-এ তোমরা দেখে নিও। 82-তে 182 অলরেডি আমি গত ক্লাসে অনেকবার বলেছি আর বলবো যে তাহলে আমরা কি দেখলাম? পূর্ববর্তী এদিকে তাকিয়ে দেখো যে যখন ক যে হারে বাড়ছে র সে হারে বাড়ছে এবং অন্যান্য বিষয়গুলো একই রকম, পূর্বকে যা আছে পরবর্তীতেও তাই আছে। এখানে উদাহরণগুলো আমি গত ক্লাসে বলেছি যে উদাহরণগুলো তোমরা বারবার পড়বে। একটা হচ্ছে বায়ুর চাপ, আরটা হচ্ছে উত্তাপ বাড়লে তাপমান যন্ত্রে পারদ ওঠে, আর কোনো দ্রব্যের সরবরাহ যে বা যোগান বাড়লে দাম কমে এবং যোগান কমে। আচ্ছা, এক নাম্বার আর 2 নাম্বার হচ্ছে সরাসরি পরিবর্তন, আর 3 নাম্বার যে উদাহরণটা সেটা হচ্ছে বিপরীতমুখী পরিবর্তন। আর একটা কথা মনে রাখো, পরীক্ষার উদ্দীপক ভালো করে দেখবে। একান্তই যদি তুমি ভুলে যাও যে সরাসরি কোনটা আর বিপরীত কোনটা, তাহলে শুধু পরিবর্তনের ব্যাখ্যা দিয়ে আসবে। কিন্তু যদি সরাসরির জায়গায় বিপরীত লেখো আর বিপরীতের জায়গায় সরাসরি লেখো, তাহলে কিন্তু 0 পাবে। সুতরাং আগে ঠিক করে নেবে এটা সরাসরি না বিপরীতমুখী। সেই জন্য আমাদের কি করতে হবে? উদাহরণগুলো ভালো করে পড়তে হবে, বইয়ের পেছনের কোশ্চেন এবং বোর্ডের কোশ্চেনগুলো পড়তে হবে। আমরা অলরেডি বিষয়গুলো জানি, ঠিক আছে? এবং খুবই সহজ একটা বিষয় এটা, সহপরিবর্তন। আর কিভাবে লিখতে হয় ধারাবাহিকতা তো আমি বলেই দিয়েছি। সংজ্ঞা, উদাহরণ, অপনয়নের সূত্র, সাংকেতিক উদাহরণ, প্রকৃতি, বাস্তব উদাহরণ, যখন যেটার প্রয়োজন হয়। আচ্ছা, এখন চলে যাব আমি সুবিধাতে, ঠিক আছে? আমি এখানে মেইন কথা বলছি। পেজ নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের সুবিধা 183, পেজ 183 সুবিধা। প্রথমেই বলছি সুনিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়, অর্থাৎ এই পদ্ধতিতে থেকে আমরা কি করি? এখান থেকে দেখো, সুনিশ্চিত সিদ্ধান্ত পাওয়া যায়। এই পদ্ধতিতে যে সিদ্ধান্ত পায় সেগুলো কেন সুনিশ্চিত হয়? দেখো, পরীক্ষণের সাহায্যে যখন দৃষ্টান্ত সংগ্রহ করা হয় তখন পারিপার্শ্বিক অবস্থাগুলো অপরিবর্তিত রেখে একটি ঘটনাকে বাড়িয়ে ও কমিয়ে একটি বিষয়ের উপর প্রতিক্রিয়া পরীক্ষা করা হয়। অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি সিদ্ধান্ত আমরা দুইভাবে নিতে পারি, একটা হচ্ছে নিরীক্ষণের মাধ্যমে, আরেকটা হচ্ছে পরীক্ষণের মাধ্যমে। যখন পরীক্ষণের মাধ্যমে তোমাকে দৃষ্টান্তগুলো নেওয়া হবে, পরীক্ষণের মাধ্যমে যখন দৃষ্টান্ত নেওয়া হবে তখন কি হয়? পারিপার্শ্বিক অবস্থাগুলো পরীক্ষকের নিয়ন্ত্রণে থাকে। তখন তিনি একটা ঘটনাকে যতক্ষণ পর্যন্ত না সুনিশ্চিত সিদ্ধান্ত পান তখন ঘটনাকে কি করতে পারেন? পুনরাবৃত্তি করতে পারেন। তাহলে কি হচ্ছে?
যখন পরীক্ষণে জাস্ট একটা লাইন লিখবে, যখন পরীক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন পরীক্ষকের নিয়ন্ত্রণে থাকে ঘটনাটি, সেই কারণে সিদ্ধান্তটা হয় সুনিশ্চিত। ক্লিয়ার? সেকেন্ড বলছে ফলপ্রসূ পদ্ধতি। কেন ফলপ্রসূ? দেখো এখানে বলছে এই পদ্ধতি একটি পরীক্ষণমূলক পদ্ধতি। প্রকৃতির অনেকগুলো স্থায়ী কারণ আছে, যেমন তাপ, ওজন, চাপ, বিদ্যুৎ, কার্যকারণ প্রমুখ ইত্যাদি। সম্পূর্ণরূপে এগুলোকে অপনয়ন করা যায় না বা বাদ দেওয়া যায় না, অর্থাৎ একটি বায়ুকে তাপ শূন্য বা ওজন শূন্য করা যায় না, তবে বস্তুতে তাপ ও ওজন বাড়ানো ও কমানো যায়। এই পদ্ধতিটি অতি সাফল্যের সাথে এগুলোর উপর প্রয়োগ করা যায়, এই জন্য এটি ফলপ্রসূ পদ্ধতি। আচ্ছা, এখানে ফলপ্রসূ লেখার সময় খেয়াল 2-3টা কথা নিবে, যে যখন পরীক্ষণের মাধ্যমে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়, হ্যাঁ, তখন কি করা হয় এই পদ্ধতিতে? যখন না, প্রথমে এভাবে শুরু করবে যে এখানে প্রকৃতিতে এমন কিছু বিষয় আছে যেগুলো সম্পূর্ণরূপে অপনয়ন করা যায় না। অপনয়ন মানে আমরা জানি বাদ দেওয়া যায় না। যেমন বিষয়গুলো কয়টা লিখবে? তাপ, ওজন, চাপ, বিদ্যুৎ ইত্যাদি। যখন এই পদ্ধতি, আমরা আগেই বলেছি এই পদ্ধতিটা কিসের পদ্ধতি? পরিমাণ নির্ণয় করে কারণে। আর এই পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কি করা হয়? যথাযথভাবে তোমার ফলটা, তুমি রেজাল্টটা পাবে। কেননা আমরা জানি পৃথিবীতে বস্তু একেবারে শেষ হয়ে যায় না এবং শক্তিও শেষ হয়ে যায় না, তবে এক বস্তু থেকে অন্য বস্তুতে রূপান্তর করা যায়, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। কথাগুলো মনে আছে? তাহলে বলছো যে এই পদ্ধতির প্রয়োগ করে তুমি যে কার্যকর সম্পর্ক নির্ণয় করতে যাও, এই পদ্ধতির একমাত্র প্রয়োগ করে যথাযথ রেজাল্ট তুমি পাবে। এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে ফলপ্রসূ পদ্ধতি। 3 নম্বর হচ্ছে কার্য ও কারণ আবিষ্কারের সহায়ক। আচ্ছা, কার্য ও কারণ সম্পর্ক দুটি দিক রয়েছে, গুণগত ও পরিমাণগত। আচ্ছা, অন্বয়ী, ব্যতিরেকী, যৌথ অন্বয়ী, পরিশেষ, এগুলো পরিমাণগত দিক ব্যাখ্যা নির্ণয় করতে পারে না। আমি প্রথম থেকে বলেছি, জাস্ট একটা লাইন যদি মনে রাখো, এই সহপরিবর্তন পদ্ধতি একমাত্র কারণের পরিমাণগত দিকটা নির্ণয় করে, আর বাকি যে 4টা পদ্ধতি আছে সেটা কোন দিক নির্ণয় করে? গুণগত দিক। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ এর অ্যান্সার তোমাদের। আচ্ছা, এই পদ্ধতি একমাত্র আলোচ্য ঘটনা কার্যকরণ সম্পর্কে পরিমাণগত দিক যথাযথভাবে বিশ্লেষণ করে। তাই সেদিক থেকে বিচার করলে এই পদ্ধতির বৈজ্ঞানিক মূল্য অপরিসীম। ব্যবহারিক জীবনে বিভিন্ন বস্তুর পরিমাণের উপর এই পদ্ধতির গুরুত্ব দেখা যায়। শুধুমাত্র কার্যকারণের নির্ণয় না, ব্যবহারিক জীবনেও আমরা এই পদ্ধতি প্রয়োগ করে যথাযথভাবে অনেক বিষয়ে সাফল্য অর্জন করতে পারি। এই কারণে বলা হচ্ছে এই পদ্ধতি হচ্ছে কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের সহায়ক। ব্যতিরেকী পদ্ধতির পরিপূরক। এই পদ্ধতি হচ্ছে পরীক্ষণ ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতি সব ক্ষেত্রে প্রয়োগ করা যায়। এই পদ্ধতির সদর্থক ও নর্থক দৃষ্টান্তের মাধ্যমে পূর্ববর্তী ও পরবর্তী ঘটনার মধ্যে একটি কার্যকরণ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। তেমনিভাবে আলোচ্য ঘটনা বা বস্তুর পরিমাণগত হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করো, এই পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি পরিপূরক। আচ্ছা, এই লাইনটা যদি তোমরা ভুলে যাও তাহলে একটু আগে যে বোঝালাম, ব্যতিরেকী পদ্ধতির এই পদ্ধতিতে যে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়, বলবে একদিকে দৃষ্টান্ত সংগ্রহ করতে হয় পরীক্ষণের মাধ্যমে, আর আমরা জানি ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে পরীক্ষণের পদ্ধতি। সুতরাং এই পদ্ধতিতে ব্যতিরেকী পদ্ধতি পরিপূরক হিসেবে কাজ করে। ঠিক আছে, সহজ ভাষায় এটা দিবে। তারপরে বলছে বৈজ্ঞানিক সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে উপযোগী, অর্থাৎ এই নিয়মের মাধ্যমে, এই পদ্ধতির মাধ্যমে কার্যকারণ নিয়ম, জোয়ার ভাটার নিয়ম এবং মাধ্যাকর্ষণ নিয়মের যে পরিমাণগত দিক আছে তা বিজ্ঞানের মতোই স্পষ্ট করে তোলে এবং সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। কাজেই বৈজ্ঞানিক সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এই পদ্ধতিটি কি করে? 3টা জিনিস মনে রাখো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট: জোয়ার ভাটা, মাধ্যাকর্ষণ, আর এটা হচ্ছে কার্যকারণ। এই 3টা জিনিসের কোন দিকটা আলোচনা করে? পরিমাণগত দিকটা। আবার বলছি, জোয়ার ভাটা, মাধ্যাকর্ষণ, কার্যকারণে পরিমাণগত দিকে সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়তা করে, তাই একে বলা হয়, মানে বৈজ্ঞানিকরা যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে তাই বলছে বৈজ্ঞানিক সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে উপযোগী। সুবিধা কিন্তু এত সহজে আসবে না। অনেক সময় তোমাকে 5টা থেকে একটা লাইন তুলে দেবে,
বলবো যে ব্যাখ্যা করো 2 নম্বরের জন্য। সুতরাং একটু মনে রেখো যে যখন আমরা পড়বো দুটা দুটা করে পড়ি, কিন্তু সেভাবেই করে পড়বো যাতে আমি 2টা লাইন লিখে আসতে পারি। ঠিক আছে? যেমন পড়লে সুনিশ্চিত সিদ্ধান্ত। কেন সুনিশ্চিত? নিজেকে জিজ্ঞেস করবে, একটা একটা করে পড়বে, একটা একটা করে নিজেকে জিজ্ঞেস করে যে তুমি কি বুঝতে পেরেছো। আর বারবার বলেছি লজিক হচ্ছে গণিতের মতো, বারবার লিখতে হয়। এটা মুখস্থ করে না বুঝে মুখস্থ করে তোমরা বেশিক্ষণ ব্রেনে ধরে রাখতে পারবে না। ঠিক আছে? তাহলে চলো এবার অসুবিধায় চলে যাই। আচ্ছা, 1 নম্বর অসুবিধায় কি বলছে? পরিবর্তনশীল ঘটনাবলীর জন্য প্রযোজ্য নয়। যেসব ঘটনা গুণগতভাবে পরিবর্তনশীল সেক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যেমন কোনো দ্রব্য বিষয়ে শ্রমের পরিমাণ বৃদ্ধি পেলে ওই দ্রব্যের উৎপাদন পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু শ্রমের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পেলে শ্রমিকের ক্লান্তি আসে, সেক্ষেত্রে আর উৎপাদন বৃদ্ধি পায় না। এখানে গুণগত পরিবর্তন ঘটে। সুতরাং কোনো ঘটনার বিষয়ে গুণগত পরিবর্তনশীল হলে সেক্ষেত্রে আর এই পদ্ধতি কার্যকর প্রযোজ্য হয় না। আমরা তো আগে থেকেই জানি এই পদ্ধতির হচ্ছে পরিমাণগত দিক নির্ণয় করে। ঠিক আছে? এখন তোমাকে যদি প্রথমে 1 লাইনে দেয় তাহলে লিখবে যেহেতু এটা এই পদ্ধতিটি কার্যকারণে পরিমাণগত দিক নির্ণয় করে, তাই এটি গুণগত দিকটা সঠিকভাবে নির্ণয় করতে পারে না। তখন উদাহরণটা এখানে যে আছে, আমরা জানি একটা শ্রমিককে দিয়ে আমরা যখন দ্রব্য উৎপাদন করেন, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শ্রমিক উৎপাদন করতে পারবে, কিন্তু তুমি যদি তার উপরে নির্দিষ্ট সময় পরে তার উপরে চাপ সৃষ্টি করতে থাকো, তাহলে কি উৎপাদন বৃদ্ধি পাবে না? তখন শ্রমিকের ক্লান্তি চলে আসবে, তখন আর গুণগত দিকটা বাড়বে না। তখন এটা কি রেজাল্ট হবে, এটা এই পদ্ধতি নির্ণয় করতে পারে না। নির্দিষ্ট সীমা অতিক্রম করে না। এই পদ্ধতি নির্দিষ্ট সীমা অতিক্রম করতে পারে না। জড় পদার্থে তাপ দিলে আয়তন বাড়ে, কিন্তু আয়তন বাড়ারও তো একটা নির্দিষ্ট সীমা আছে, তাই না? আমরা একটা জড় পদার্থকে তাপ দিলাম, তাপ দিতে দিতে আয়তন বাড়লো, কিন্তু আমি এখন আর আয়তন বাড়ার একটা নির্দিষ্ট সীমা আছে, তারপরে আমি যতই তাপ দিই না কেন এটার কি আয়তন বাড়বে? বাড়বে না। তাই বলছে এই পদ্ধতিটি একটা নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করতে পারে। আচ্ছা, এখানে আরেকটা উদাহরণ দিয়েছে তোমাদের। একটা দিয়েছে জড় পদার্থের তাপ দিলে, আরেকটা দিয়েছে সে বাইরে বের হতে পারে না। চায়ের সাথে চিনি মিশালে মিষ্টি হয়, কিন্তু চিনি মেশানোর একটা তো মাত্রা আছে, সেটা যদি দিতেই থাকো তাহলে চায়ের মিষ্টত্ব ছাড়িয়ে অন্য একটি বিস্বাদ তৈরি হবে। কাজে যে কোনো বিষয়ে পরিমাণগত সীমাবদ্ধতা একটা স্বাভাবিক নিয়ম। এই স্বাভাবিক নিয়ম অতিক্রম করলে এই পদ্ধতি প্রয়োগ করা যায় না। মানে তাপ দেওয়ার ফলে একটা জড় বস্তুর আয়তন বৃদ্ধি পেলে তার নির্দিষ্ট সীমার পরে যেতে পারে না। আমরা সবাই জানি চিনির মিষ্টতা কতটুকু দিলে হবে। এখন তুমি যদি ঢালতেই থাকো চায়ের মধ্যে চিনি, সেটা কি হবে? চা থাকবে? হবে না। তাই বলছে এই পদ্ধতি একটা নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করতে পারে, যদি নির্দিষ্ট সীমা অতিক্রম করে এটা আর পারে না। সম্ভাব্য সিদ্ধান্ত সম্ভাব্য হয়। আচ্ছা, যখন এই পদ্ধতি নিরীক্ষণের উপর নির্ভর করে তখন সিদ্ধান্ত সম্ভাব্য হয়, কেননা নিরীক্ষণে অসুবিধা পদ্ধতি লক্ষ্য করা যায়। আচ্ছা, আমরা জানি এই পদ্ধতির 2টা দিক থেকে গ্রহণ করা হয় দৃষ্টান্ত। একটা হচ্ছে ওই যে অন্বয়ী নিরীক্ষণের মাধ্যমে, আরেকটা হচ্ছে ব্যতিরিক্ত পরীক্ষণের মাধ্যমে। যখন অন্বয়ী পদ্ধতি বা নিরীক্ষণের মাধ্যমে নেওয়া হয় তখন নিরীক্ষণের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো এটার উপরে পড়ে। যেহেতু নিরীক্ষণের অসুবিধাগুলো এটার উপর, এই অসুবিধার উপরে পড়ে, সেহেতু এই পদ্ধতিতে কী হয়? সিদ্ধান্তটা হয় সম্ভাব্য। আমরা জানি নিরীক্ষণের সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়। নেক্সট, স্থিতিশীল বস্তু ও ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ এই পদ্ধতিটি এমন ক্ষেত্রে প্রযোজ্য নয় যে বস্তু একেবারে স্থিতিশীল বা আমরা কৃত্রিমভাবে পরিবর্তন করতে পারি না। এরূপ স্থিতিশীল বস্তু বা ঘটনা রাজনীতি থেকে কার্যকারণ হয় না। কেননা এই পদ্ধতির কাজ কি? এই পদ্ধতির কাজ হচ্ছে একটা বিষয়ের পরিমাণগত দিক নির্ণয় করা। এখন একটা বস্তু যদি স্থিতিশীল হয়, মানে ওটার কোনো কার্যকারিতা নেই, একেবারে স্থিতিশীল, তাহলে কি সেক্ষেত্রে কি এটা কার্যকর হবে? হবে না। কারণ স্থিতিশীল বস্তু তুমি পরিমাণগত দিক কীভাবে নির্ণয় করবে? ঠিক আছে, তাহলে বলছে স্থিতিশীল বস্তু বা ঘটনার জন্য প্রযোজ্য নয়। নেক্সট, অন্বয় ও ব্যতিরিকী পদ্ধতির দ্রষ্টুটি লক্ষ্য করা যায়। আচ্ছা, যেহেতু এই পদ্ধতিতে
দুইটা দিক থেকে দৃষ্টান্ত সংগ্রহ করা হয়, একটা হচ্ছে অন্যয় পদ্ধতির মাধ্যমে, আরেকটা হচ্ছে ব্যতিরেকে। সুতরাং এই দুইটার যে অসুবিধা আছে, সেই ওই দুটা পদ্ধতির অসুবিধাও এই পদ্ধতির মধ্যে এসে পড়ে যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 84, পেজ নাম্বার 84, পাস করতে এটা 6 হচ্ছে কার্যকরী সম্পর্ক সকল ক্ষেত্রে নির্ণয় করা যায় না। সকল ক্ষেত্রে কার্যকরী সম্পর্ক নির্ণয় করা যায় না। অর্থাৎ সব ঘটনার ক্ষেত্রে কার্যকরী সম্পর্ক নির্ণয় পদ্ধতি করতে পারে না। কেন করতে পারে না? দেখো, যে এই পদ্ধতিতে যুক্তিবিদ অনেক ক্ষেত্রে রয়েছে, দেখি সব অন্য কোনো কারণে সফল হতে পারে। আচ্ছা, আবিষ্কারের পদ্ধতি, এটা আবিষ্কারের পদ্ধতি, এটা কোনো ব্যর্থ পদ্ধতি। আচ্ছা, কোহেন ও নেগেল বলছেন যেহেতু সকল ক্ষেত্রে কার্যকরী সম্পর্ক নির্ণয় করতে পারে না এই পদ্ধতিটি, তাই বলছে এটা একটা ব্যর্থ পদ্ধতি। কি বলছে কোহেন এবং নেগেল? আমি এখানে লিখে দিচ্ছি, যুক্তিবিদ কোহেন এবং নেগেলের মতে এটা কি পদ্ধতি? ব্যর্থ পদ্ধতি। ঠিক আছে, কেননা সকল ক্ষেত্রে কার্যকরী সম্পর্ক নির্ণয় করা যায় না এই কারণে। 7 নম্বরে আছে কার্যকরণ সংক্রান্ত অনুপপত্তি দেখা যায়। কার্যকরণ সংক্রান্ত অনুপপত্তি। আচ্ছা, এই পদ্ধতিতে যে অনুপপত্তিগুলো আছে তা হচ্ছে কি অনেক সময় যে একটা শর্তকে সমগ্র শর্ত বা কারণ বলে মনে করা হয়। আরেকটি ক্ষেত্রে কি হয়, এখানে একটা উদাহরণ দিয়েছে, ঝড়ের বেগ বৃদ্ধির সাথে সাথে বৈমানিক যদি বিমানের গতি বৃদ্ধি করে তাহলে ঝড়ে বিমানের গতি বৃদ্ধির কারণ দূরবর্তী শর্তকে কারণ বলে মনে করে। অতএব দেশের জনগণের মধ্যে গণতন্ত্র শিক্ষা প্রসার করতে আছে। এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, উদাহরণগুলো তোমরা পড়বে। এখানে আছে কি কি ধরনের, শুধু মনে রাখো হেডলাইনগুলো। এখানে যে অনুপপত্তিগুলো, 7 নম্বর পয়েন্ট, এখানে যে অনুপপত্তিগুলো ঘটে, 1 নম্বর হচ্ছে ক দূরবর্তী শর্তকে কারণ বলে। আমি গত ক্লাসে ব্যতিরেকি পদ্ধতি যখন পড়িয়েছিলাম তখন বলেছি দূরবর্তী শর্ত মানে কি, ওই যে ভূমিকম্পই লোকটির মৃত্যুর কারণ। ভূমিকম্প কারণ ঠিক আছে, কিন্তু এটা দূরবর্তী কারণ, ভূমিকম্পের ফলে সে আঘাতপ্রাপ্ত হয়েছে, মনে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে একটি মাত্র শর্তকে কারণ বলে মনে করা। লবণী তরকারি সুস্বাদের কারণ, কিছু দিলাম না তরকারির মধ্যে, শুধু লবণ দিয়ে রাখলাম, তরকারি সুস্বাদু হবে? হবে না। তবে এখানে উদাহরণগুলো ভিন্ন দিয়ে আছে, পড়ে নেবে। এটা হচ্ছে মেইন কথা, এই 2 ধরনের অনুপপত্তি ঘটে। আরেকটা ঘটে তোমাদের পিছনে যখন পড়াবো তখন দেখবে, স্বপরিবর্তন সহকার্যকে। আচ্ছা, দূরবর্তী একটি মাত্র শর্তকে, আরেকটা হচ্ছে সহকার্যকে। কার্যকারী সহকার্য, এটা পরে আরো পড়াবো। সহকার্যকে কারণ দিবে। সহকার্যকে মনে আছে ফার্স্ট ইয়ারে পড়েছিলাম যে দিন রাতের কারণ, আসলে দিন রাত কেউ কারো কারণ নাই। জাস্ট হেডলাইনগুলো লিখে দিবে, পুরো ডিটেলস এখন লেখা লাগবে না। তাহলে কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি ঘটাতে যে কটা মনে থাকে লিখবে, দূরবর্তী একটি মাত্র, আরেকটা হচ্ছে সহকার্যকে। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের আর একটা বাকি, 7, 8 আর দুটো বাকি আছে। 8 নাম্বার হচ্ছে
অনিরীক্ষণ অনুপপত্তি ঘটে। অনিরীক্ষণ আমাদের সবার মনে আছে, আমরা অনিরীক্ষণটা খুব ভালো করে পড়েছিলাম, তাই না, ফার্স্ট ইয়ারে। কোনো জিনিস না দেখে যখন দৃষ্টান্ত কি বলি দেখেছি, সেটাই হচ্ছে অনিরীক্ষণ। যেমন কোনো এলাকায় আমি ডাক্তারের পরামর্শ গ্রহণ করি না, কারণ যারা করে তারাও মৃত্যুবরণ করে। আমি এক দলকে দেখলাম যে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে মৃত্যুবরণ করে, তো আরেক দল যে ডাক্তার চিকিৎসা করে সুস্থ হয়েছে তাদের কথা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অনিরীক্ষণ। দৃষ্টান্তের অনিরীক্ষণ, পারিপার্শ্বিক অবস্থার এত কথা লিখবে না, জাস্ট অনিরীক্ষণ লিখে চলবে। আচ্ছা, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা আগে পড়িয়েছি। পাবনা শহর যতই অপরিচিত মুখ দেখা যায় ততই অপরাধ কর্ম বেড়ে যায়। সুতরাং অপরিচিত মুখই হচ্ছে অপরাধ বৃদ্ধির কারণ। আচ্ছা, তারপরে হচ্ছে সহকার্যজনিত অনুপপত্তি। আমি এটা এখানে একটার ভিতরে লিখে দিয়েছিলাম, তোমাদের বইতে আলাদা আলাদা করে দেওয়া আছে। কার্যকারণ আলাদা, অনিরীক্ষণ আলাদা, সহকার্য আলাদা। উদাহরণগুলো দেখে নিও। দিন যত বড় হয় রাত তত কমে, সুতরাং দিন হচ্ছে রাতের কারণ, কিন্তু ওই একই কথা। বা পৃথিবীর আবর্তন আর নিগতির ফলে হয়ে থাকে। ঠিক আছে, আমরা সব জানি ব্যাখ্যাগুলো। তুমি এই ব্যাখ্যাগুলো যদি মনে করো ফার্স্ট ইয়ারের কারণ থেকে নিবে, সে না, কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে পরীক্ষাটা এটা কোনখানে দিয়েছে। শুধু দুইটা বিষয় মনে রাখবে, যদি সেকেন্ড ইয়ারে আসে বুঝবে এটা কিন্তু কার্যকরণ সংক্রান্ত না, ওইটা হচ্ছে পরীক্ষণমূলক পদ্ধতির মধ্য থেকে যাবে। আর যদি ফার্স্ট ইয়ারে তাহলে কারণের মধ্যে থেকে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।